ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। উঠে আসছে নিত্য নতুন প্রস্তাব। এ নিয়ে গণমাধ্যমে বড় বড় শিরোনামে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। কেউ কেউ বিকল্প একাধিক প্রস্তাবও দিচ্ছেন। 2024-এর 5ই আগস্ট সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এক অভ্যুত্থান সংগঠনের পর যে সরকার গঠন করেছে, সে সরকারের আমলে এসে সেনাবাহিনীর অবস্থা দাঁড়িয়েছে এই যে সেনাবাহিনী কাকে সেনাকুঞ্জে দাওয়াত দেবে, কার ছবি উঠবে। কথায় কথায় ভারত আর শেখ হাসিনাকে জড়িয়ে যারা বাংলাদেশে একটি জিহাদি জোশ ছড়িয়ে 2024 সালের আগস্ট মাসে ক্ষমতা দখল করেছে, সন্দেহ তো নেই নিশ্চয়ই যে তারা চরম ভারত বিদ্বেষী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হচ্ছে অন্য লেভেলের খেলোয়াড়। পৃথিবীর কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি উল্লেখ করা হয়, তার মধ্যে জয়শঙ্কর থাকবে একজন, কারণ কূটনীতিতে তার দক্ষতা অতুলনীয়। বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া, এই যে ব্যাপারটা এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এবং এরই মাঝে দুইটা টার্মিনাল তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। শর্ত রাখা হয়েছে চুক্তির, যে এই চুক্তি কি চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করা যাবে না। তখনই বিতর্কটা উঠছে যে গোপন চুক্তি করবে কেন সরকার। ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। উঠে আসছে নিত্য নতুন প্রস্তাব। এ নিয়ে গণমাধ্যমে বড় বড় শিরোনামে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। কেউ কেউ বিকল্প একাধিক প্রস্তাবও দিচ্ছেন। এরই মধ্যে সরকারি ভাঙার টেপ রেকর্ডার হিসেবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির গল্প শোনাচ্ছেন, যেটি সম্ভব নয় বলে গত নভেম্বরে আমরা জানিয়েছিলাম। বলা হচ্ছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে ফেরত চেয়ে চিঠি দেবে বাংলাদেশ। আমাদের বিশ্লেষণ হলো মৃত্যুদণ্ড দেয় সেটিও এখন ভারতীয় আইনে আর সম্ভব নয়। তবে গত দুদিন আগে চিঠি দেওয়ার কথা বেশ জোরে সোরে শোনা গেলেও বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবর হলো এ নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে আইন উপদেষ্টা 20 নভেম্বর নতুন একটি উপায়ের কথা বলেছেন। সেটি হলো সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো রকম অ্যাপ্রোচ করা যায় কিনা সেটা বিচার বিবেচনা করার জন্য অচিরেই সিদ্ধান্ত নেবে তার সরকার। দর্শক, আইন উপদেষ্টার এই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আন্তর্জাতিক আদালতের এখতিয়ার ও বিচার প্রক্রিয়া এবং সীমাবদ্ধতা নিয়ে তার কোনো ধারণা নেই, যেমনটি এর আগে ছিল না ইন্টারপোল নিয়েও। আমাদের বিশ্লেষণ হলো আইসিসির কাছে আবেদন করলে উল্টো বাংলাদেশের আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে, যে নালিশটি এরই মধ্যে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে করে রেখেছে। তার চেয়েও বড় কথা হলো আইসিসির কোনো ক্ষমতাই নেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার, কারণ আইসিসি কাউকে হেগের পথে নিয়ে যেতে পারে, ঢাকার পথে পাঠাতে পারে না। তাহলে আইনের শিক্ষক হয়েও কেন আসিফ নজরুল কিছুদিন পর পর এমন অসম্ভব আইনি পথ দেখান? 20 নভেম্বর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। সেখানে তিনি ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য নতুন একটি পথের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা যায় কিনা সেটি খতিয়ে দেখবে। আইন উপদেষ্টার এমন বক্তব্যে একটি প্রশ্ন উঠে আসে, সেটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কি এমন এক বৈশ্বিক পুলিশি সংস্থা যারা চাইলেই যে কোনো দেশ থেকে অপরাধীকে ধরে এনে বিচার করতে পারে বা নিজ দেশে ফেরত পাঠাতে পারে? রোম সংবিধি বা রোম ইনস্টিটিউটের আইনি লেন্স দিয়ে দেখলে বোঝা যাবে এই ধারণাটি কেবল ভুলই নয়, বরং আইসিসির মূল ম্যান্ডেটের সাথে সাংঘর্ষিক। তার মানে গোড়াতে একটি মৌলিক আইনি ভুল আসার কথা শোনাচ্ছেন আইন উপদেষ্টা। আন্তর্জাতিক আইনে সমর্পণ বা সারেন্ডার এবং প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা, যা রোম সংবিধির 102 অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে। সারেন্ডার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো রাষ্ট্র একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কাছে হস্তান্তর করে, অর্থাৎ অভিযুক্তের গন্তব্য হলো নেদারল্যান্ডসের হেগ। অন্যদিকে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন হলো দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ভিত্তিতে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে অপরাধী হস্তান্তরের প্রক্রিয়া। এখানে আইসিসির কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। রোম সংবিধির 89 অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি কোনো ব্যক্তির গ্রেপ্তার বা সমর্পণের জন্য রাষ্ট্রগুলোর কাছে অনুরোধ জানাতে পারে, কিন্তু এই অনুরোধের উদ্দেশ্য হলো সেই ব্যক্তিকে আইসিসির নিজস্ব ডিটেনশন সেন্টারে নিয়ে আসা এবং আইসিসির বিচারকদের সামনে বিচার করা। বাংলাদেশে সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর যে কি ভীষণ প্রভাব প্রতিপত্তি, তাদের যখন সেরকম সম্মান প্রভাব প্রতিপত্তি সত্যি সত্যি ছিল, সে আমলে বলা হতো যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান 21 নভেম্বর, সেই অনুষ্ঠানটা দেখলে এই বাহিনীগুলোর প্রভাব প্রতিপত্তি স্পষ্ট হয়ে ওঠে। কারণ সেনাবাহিনী ডাকলে যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, মানে যেই রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের চেহারা পর্যন্ত দেখতে রাজি হতেন না, তারাও গিয়ে সেনাবাহিনীর আমন্ত্রণে, সশস্ত্র বাহিনী মানে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী মিলে সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে এই দিবসের অনুষ্ঠানে গিয়ে হাজির হতে পেরে ধন্য হয়ে যেতেন এবং রীতিমতো পাশাপাশি বসে এক শামিয়ানার নিচে সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠান উপভোগ করতেন, ঘুরে বেড়াতেন এবং
ফটোতে উপস্থিত হতে পারলে নিজেদের ধন্য মনে করতেন। তো সেই সময় একরকম গত হয়েছে ওয়াকারুজ্জামানের আমলে। 2024-এর 5ই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এক অভ্যুত্থান সংগঠনের পর যে সরকার গঠন করেছে, সে সরকারের আমলে এসে সেনাবাহিনীর অবস্থা দাঁড়িয়েছে এই যে সেনাবাহিনী কাকে সেনাকুঞ্জে দাওয়াত দেবে, কার ছবি উঠবে, কার ছবি উঠবে না, এ সবই নিয়ন্ত্রিত হচ্ছে 2024-এর আগস্টের বিজয়ী পক্ষ কিংবা এই সরকার ইউনূস সরকারের দ্বারা। যে কারণে সেনাপ্রধান যেমন 5ই আগস্টেই জনতার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসেই আমাদের জানিয়েছিলেন যে সে সময় নিষিদ্ধ জামায়াতে ইসলামীর আমিরকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়ে সরকার গঠনের আলোচনায় নিয়ে এসেছেন, তেমনি সেই আমন্ত্রণে কিন্তু সেনা সদরে তখন হাজির হয়েছিলেন জাতীয় পার্টির দু অংশের নেতৃবৃন্দ, মানে জি এম কাদেরও গিয়েছিলেন, আবার আনিসুল ইসলাম মাহমুদও গিয়েছিলেন। কিন্তু এখন এই সরকারের নির্দেশনায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাকে কাকে দাওয়াত দেবেন সেটা তাকে ঠিক করে দিতে হয়, এবং এরপর থেকেই আমরা দেখেছি 2024-এর নভেম্বর থেকেই এই দাওয়াতে উপস্থিত হওয়ার সুযোগ পান নাই জাতীয় পার্টির নেতৃবৃন্দ, এবং অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দই ওই খাতা থেকে বাদ পড়েছেন ফ্যাসিবাদের দোসর হিসেবে, এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে ওই সেনাকুঞ্জের দাওয়াত থেকে বাদ পড়া সব দল এখন দেখা যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ থেকেও বাদ পড়ে গেছেন। কাজেই 2024-এর আগস্টের পর থেকে সেনাবাহিনী আর সশস্ত্র বাহিনীর সেই প্রবল প্রতিপত্তির অবসান ঘটেছে, এবং এই অনুষ্ঠানটিও হয়ে উঠেছে ইউনূস সরকারের আয়োজিত, ইউনূস সরকারের প্রযোজিত একটা অনুষ্ঠান, যেখানে শুধুমাত্র তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যক্তিবর্গই দাওয়াত পান। কাজেই ওই অনুষ্ঠানে শেষ পর্যন্ত কে কে যেতে পারলেন, কে কে পারলেন না, কি কি ঘটলো সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইবার 2024-এও যেমন সশস্ত্র বাহিনীর যিনি সর্বাধিনায়ক, হয়তো আপনারা ভুলে গেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি শিখা অনির্বাণে ফুল দিতে যাওয়ার অনুমতি পেয়েছিলেন বটে, কারণ মনে রাখবেন তিনি অনেক অনুষ্ঠানেরই আর অনুমতি পান না। তিনি যেমন ঈদগাহতে গিয়ে, জাতীয় ঈদগাহতে গিয়ে ঈদের নামাজ পড়ার আর অনুমতি পান না, তিনি কোন রকম পাবলিক অ্যাপিয়ারেন্সের, প্রকাশ্যে আসবার কোনো অনুমোদন পাচ্ছেন না। 2024-এর আগস্টের পর থেকেই বঙ্গভবনে এক রকমের গৃহান্তরীণ অবস্থায় আছেন। কাজে খুব সিগনিফিকেন্ট, খুব তাৎপর্যপূর্ণ যে 2025-এর সশস্ত্র বাহিনী দিবসের দিন সকালবেলায় প্রধান উপদেষ্টার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের সুযোগ পেয়েছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হচ্ছে অন্য লেভেলের খেলোয়াড়। পৃথিবীর কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি উল্লেখ করা হয় তার মধ্যে জয়শঙ্কর থাকবে একজন, কারণ কূটনীতিতে তার দক্ষতা অতুলনীয়। কিছুদিন আগেও যে আমেরিকার সাথে ভারতের এত খারাপ সম্পর্ক হয়ে গিয়েছিল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেই সম্পর্ককে আবার ভালো করে ফেলেছেন কূটনীতির মাধ্যমে, এবং আমেরিকা বাধ্য হচ্ছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে। শুধু আমেরিকার সাথে সম্পর্ক এখন ভালো হচ্ছে না, ভারত চীনের সাথে যে খারাপ সম্পর্ক ছিল, অনেক বড় বড় বিরোধ ছিল, এই জয়শঙ্করের কূটনীতির মাধ্যমে সে সকল বিরোধও আস্তে আস্তে অনেক ক্ষেত্রে কমিয়ে ফেলেছে, এবং চীনের সাথে আগের থেকেও ভালো সম্পর্ক করার চেষ্টা করছে ভারত। আর রাশিয়ার সাথে তো অনেক ঐতিহাসিক ভালো সম্পর্ক আছে ভারতের সাথে, এখনো অনেক ভালো সম্পর্ক ভারতের সাথে রাশিয়ার, এটা না বললেই নয়। তাহলে বিশ্বের বড় বড় 3টা সুপার পাওয়ারের সাথে এখন ভারতের খুব ভালো সম্পর্ক। বাংলাদেশের বিষয় নিয়ে অনেক বেশি মনোযোগী হওয়ার থেকেও ভারত এই 15 মাসে চীনের সাথে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে মনোযোগী বেশি ছিল, কূটনীতির দিকে বেশি খেয়াল দিয়েছে। আমেরিকার সাথে সম্পর্ক যে খারাপ হয়ে গিয়েছিল সেটাও ভালো করার ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী ছিল, রাশিয়ার সাথে আরো বেশি ব্যবসা বাণিজ্য এবং ভালো সম্পর্ক করার ক্ষেত্রে মনোযোগী ছিল। এখন মোটামুটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের উপর যে 50 থেকে 55% শুল্ক আরোপ করেছিল সেটাও কিছুদিনের মধ্যে 10 থেকে 15% নিয়ে আসছে। তার মানে আমেরিকার সাথে সম্পর্ক ক্লোজ করে ফেলছে অনেক বেশি, এবং চীনের সাথে অনেক বেশি সম্পর্ক ক্লোজ করে ফেলছে ভারত, আর রাশিয়ার সাথে অনেক বেশি সম্পর্ক আগে থেকে তো ক্লোজ আছেই। তাহলে এখন বাকি কি? এখন বাকি আছে বাংলাদেশ। এখন সকল ফোকাস দিতে পারবে বাংলাদেশের উপর এই ভারত সরকার বা পররাষ্ট্র মন্ত্রী এই এস জয়শঙ্কর। আর অজিত দোভাল তো বাংলাদেশের বিষয় নিয়ে অনেক আগে থেকে অ্যাক্টিভ আছে। সে কারণে গত 2-3 দিন আগে যখন খলিল সাহেব ভারত সফরে আসবে শুনেছেন, অনেকেই চিন্তা করেছিলেন কি বিষয় নিয়ে কথা হতে পারে, কিন্তু গত কালকেই যখন বৈঠক হয়ে গিয়েছে অজিত দোভালের সাথে খলিল সাহেবের, তখনও কিন্তু ভারত একটা জিনিসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কিসের উপর? বাংলাদেশের নির্বাচনের উপর। সেই নির্বাচন যাতে আওয়ামী লীগ সহ হয় সেই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কথা বলেছেন খলিলের সাথে। খলিল সাহেব নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পরও তিনি সাহস করে শেখ হাসিনার কথা তুলতে পারেননি অজিত দোভালের সাথে বৈঠকে, কারণ ভালো করে খলিল সাহেব জানে অজিত দোভালকে শেখ হাসিনার কথা বলে কোনো লাভ নেই, কারণ ভারত কখনো শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে না, এবং এই বিষয়ে কথা বলো কোনো লাভ নেই। যত প্রত্যাবন চুক্তি, এই চুক্তি, সেই চুক্তির কথা বলো। শুধু একটা জিনিস চিন্তা করেন, তিব্বত থেকে যখন দালাই লামা ভারতে আশ্রয় নিয়েছিল, চায়না এত শক্তিশালী দেশ হওয়ার পরেও এখনো কি এই দালাই লামাকে চীন নিয়ে যেতে পেরেছে? নিয়ে যেতে পারেনি। এখনো দালাই লামা ভারত থেকে তিব্বতের প্রবাসী সরকার পরিচালনা করছে। সে কারণে তিব্বত
সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নিতে পারছে না এই চীন। এটাই হচ্ছে ভারতের বন্ধুত্ব। ভারত যাদের সাথে বন্ধুত্ব করে শেষ নিঃশ্বাস ত্যাগ নেওয়া পর্যন্ত বেইমানি করে না। পৃথিবীতে দুইটা দেশ আছে তার বন্ধুদের সাথে কখনো বেইমানি করে নাই বা বেইমানি করে না। 1 নম্বরে রাশিয়া, 2 নম্বরে ভারত। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই ভারত অন্তত বাংলাদেশের জন্য মন্দের ভালো, কিন্তু পাকিস্তান বলেন আর আমেরিকা বলেন, এরা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। তারা সেকেন্ডের মধ্যে চোখ উল্টে নিয়ে ফেলবে, যখন আপনার খারাপ অবস্থা দেখবে তখন আপনাকে আর সেখান থেকে সেভ করবে না, কিন্তু আপনাকে দিয়ে আপনাকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করে নিবে। যখন তাদের স্বার্থ শেষ হয়ে যাবে আপনি বাঁচেন মরেন সেটা দেখার তাদের সময় নেই। তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে, শর্ত রাখা হয়েছে চুক্তির, যে এই চুক্তি কি কি চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করা যাবে না। তখনই বিতর্কটা উঠছে যে গোপন চুক্তি করবে কেন সরকার। গোপন চুক্তি ভারতের সঙ্গে করে দেশ বিক্রি করে দিয়েছে, এই সমালোচনা যখন শেখ হাসিনা সরকারের কাছে মানে তাদের বেলায় আমরা করি, তখন একই মানে সেগুলো মানে গত 15-16 মাসে এখন পর্যন্ত আমরা উদ্ঘাটনই করতে পারিনি, সেগুলোর প্রমাণ আমরা এখনো দিতে পারিনি। উল্টা দিকে এসে আমরা এখন যদি আবার নতুন করে গোপন চুক্তি করি তাহলে ব্যাপারটা কি হয়ে যায়। তখন প্রশ্ন আসে যে এই চুক্তি তাহলে কার স্বার্থে, দেশের স্বার্থে নাকি অন্য কারো স্বার্থে। গতকালকে মশাল মিছিল হয়েছে, বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেই শিরোনামটা, প্রথম আলো শিরোনামটা রাতে, প্রথম আলো যে শিরোনামটা দিয়েছিল প্রায় মানে 12টার দিকে, রাত 12টার দিকে শিরোনাম মানে এই খবরটা প্রথম আলো প্রকাশ করে। সেখানে তারা বলছে বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। কি বলা হচ্ছে, চট্টগ্রাম বন্দর দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে মার্কিন সাম্রাজ্যবাদ ঘাঁটি গাড়তে চায়, সেই ঘাঁটি গাড়ার অন্যতম পদক্ষেপ বন্দর ইজারা দেয়া, আর এই বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এই কথা বলেছেন। বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের পাশাপাশি মশাল মিছিলের আয়োজন করা হয়। চট্টগ্রামের লালদিয়ায় টার্মিনাল নির্মাণে এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে কমিউনিস্ট পার্টির সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি বলেছেন, আমাদের বন্দর একটা স্ট্র্যাটেজিক্যাল কিংবা কৌশলগত জায়গা, এটা লিজ দেওয়ার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে সরকার নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দিতে অধ্যত্বপূর্ণ আচরণ করছে বলেও তিনি মন্তব্য করেছেন। প্রিন্স আরও বলেছেন, ইন্টারিম সরকারের উপদেষ্টার বাইরে আরও 2 জন আছেন। একজনের নাম লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বা বিশেষ দূত। কি কাজ আমার জানা নেই, কেন তাকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে আমি জানি না। আরেকজন আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার বিনিয়োগ বিষয়ক বিশেষ সহকারী ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডার নির্বাহী পরিচালক, যাকে নিয়ে অনেক মানে হাস্যরসাত্মক ব্যাপার ঘটছে। আনুষ্ঠানিকভাবে ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে দেশে বিদেশিদের কাদের এনে বিনিয়োগ সম্মেলন করা হলো, সেখান থেকে 1 টাকাও বিনিয়োগ আসলো না, মানে শুধুমাত্র আওয়াজ দেওয়া হলো। সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে অনেক সমালোচনা, ট্রল আমরা হতে দেখেছি। বন্দর ইজারা দেওয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চুক্তির সঙ্গে যারা জড়িত আগামী দিনে তাদেরকে জাতীয় স্বার্থ বিরোধী হিসেবে চিহ্নিত করে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে, এই হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এমন ঘোষণাও তিনি চেয়েছেন, বলেছেন যে সব রাজনৈতিক দলগুলো থেকে এই ঘোষণা আসতে হবে যে দেশবিরোধী চুক্তি যদি করে সরকার তাহলে এর সঙ্গে জড়িত যারা আছেন তাদেরকে পরবর্তীতে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সরকার চুক্তি থেকে সরে না এলে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণার কথাও তিনি বলেন এবং হুঁশিয়ারি দিয়েছেন। ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সাবেক সভাপতি এম এ সাইদের সভাপতিত্বে ছাত্র ইউনিয়নের একাংশ সহ অনেকেই, বাম দলের অনেকেই এই সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে উদীচী শিল্পগোষ্ঠী শেষে প্রতিবাদী সঙ্গীত পরিবেশনও করে এবং তারপরে এই মশাল মিছিলটি হয়। মশাল মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এই যে বাম জোট থেকে সরকারের উপরে একটা আলটিমেটাম দেওয়া হলো যে 2টো টার্মিনাল দেওয়ার চুক্তি হয়েছে সেই চুক্তি যদি সরকার বাতিল না করে এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে চুক্তি আবারও করার চেষ্টা করছে সরকার, সেগুলো যদি বন্ধ না হয় তাহলে তারা হরতাল, অবরোধ সহ কঠোর আন্দোলন করবে। কিন্তু বামজোট থেকে যখন এই কথাগুলো বলা হচ্ছে তখন অতি আশ্চর্যজনকভাবে হলেও বিএনপিকে চুপ থাকতে দেখা যাচ্ছে, জামাতকে চুপ থাকতে দেখা যাচ্ছে, এনসিপিকে চুপ থাকতে দেখা যাচ্ছে। তারা যতটা না পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া, গণভোট হওয়া, জুলাই সনদ বাস্তবায়ন হওয়া, এই ব্যাপারগুলোকে নিয়ে কিংবা কোনভাবে ভোট হলে কার কতটুকু লাভ হবে, কার সঙ্গে জোট করলে কার কতটুকু লাভ হবে, নিজেদের রাজনৈতিক স্বার্থ নিয়ে তারা যতটা ব্যস্ত এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য সরকারের উপরে চাপ প্রয়োগ করার জায়গাতে তারা যতটা মানে সিদ্ধহস্ত, ঠিক ততটাই উদাসীন এই ক্ষেত্রে তাদেরকে দেখা যাচ্ছে। তার মানে কি সরকারকে তারা নারাজ করতে চান না? সরকার যা ইচ্ছা